ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান 2025 সালের নতুন বই থেকে আজকে আমরা 3 পৃষ্ঠা থেকে আলোচনা করব। কিভাবে পড়তে হবে, প্রতিটা লাইন বুঝে পড়তে হবে, তার সাথে প্রত্যেকটা লাইনের ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুঁজে বের করতে হবে। কারণ তোমাদের সৃজনশীল আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং টিক বা এমসিকিউ আসবে। এই জন্য প্রতিটা লাইন বুঝে পড়তে হবে সৃজনশীল লেখার জন্য। তো চলো আমরা শুরু করি। আর প্রতিটা লাইন আমরা দেখে দেব, গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা দেখে রাখতে পারো, বই সামনে নিয়ে বসে পড়ো। পরীক্ষণ বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আর বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিকে কি বলা হয়? পরীক্ষণ। এটা একটা প্রশ্ন, দেখেছি আমি প্রশ্ন করছি যে বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিকে কি বলা হয়? পরীক্ষণ। অবশ্যই তোমরা নোট ডাউন করো, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিজেরা তৈরি করবে, নিজেরা উত্তর করে লিখে রাখবে। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমতি সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। একজন পরীক্ষণের মাধ্যমে অনুমতি ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করতে হয়। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমতির সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমতির সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। পরীক্ষণের মাধ্যমে যাচাই করতে হবে তথ্য ঠিক আছে কিনা, সেইগুলো যাচাই করতে হবে, তারপরে বিজ্ঞান হওয়া যাবে। পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। তাহলে পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো কি? সবকিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচের পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ একটি উদাহরণে দেয়া হলো। প্রথমে পরীক্ষণ, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করতে হবে। পরীক্ষণটি করতে যা যা দরকার: ছোট 2টি পত্র লাগবে, ফুল গাছের 2টি চারা, পানি, শুকনো মাটি লাগবে পরীক্ষণ করতে হলে। সমস্যা নির্ধারণ করে নিতে। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমার সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? তাহলে চারা লাগালে মারা যাচ্ছে কেন, এবার পরীক্ষা শুরু করতে হবে। 2. জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারাগাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে, মনে করো পানি না পেলে। অনুমিত সিদ্ধান্ত গ্রহণ সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারাগাছ মারা যায়। 4. পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এ পরীক্ষার জন্য তোমাদের 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রের মধ্যে একটি বিষয় পার্থক্য রাখতে পারবে, অন্য সবকিছু সমান সমান রাখতে হবে। না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। পরীক্ষণ: ছোট 2টি একই রকমের পাত্র নাও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র 2টির তলায় ছোট ছিদ্র করো। প্রথমে পরীক্ষণ করতে হবে, পাত্র 2টির তলায় ছোট্ট ছিদ্র করতে হবে। এবার শুকনো মাটি দিয়ে পাত্র 2টিকে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে কি করবে? এবার একই ধরনের 2টি চারাগাছ পাত্রে রোপণ করতে হবে, মানে লাগাতে হবে। একটিতে পানি দাও আর একটিতে শুকনা রাখো। 2টা চারাগাছ যেহেতু 2টা পাত্রে করবো, তাহলে আমরা কি করবো? একটায় পানি দেবো আর একটা পানি দেবো না। 2টি গাছকে ছায়ায় রেখে দেবো, 2টা গাছে ছায়ায় রাখবো। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, তাই না? অন্যটি সতেজ আছে। 6. উপাত্ত বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল। 2 পাত্রে কি ছিল? একই ধরনের মাটিও ছিল। চারাগাছ 2টিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল। 2টা চারাগাছ একই ছিল, একই মাটি ছিল, একই রকম পাত্র ছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। কোনো গাছের চারায় পানি দেওয়া হয়েছে আর একটা গাছের চারায় পানি দেওয়া হয়নি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্ত আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারাগাছ মারা গেছে। ফল প্রকাশ। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। এগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। পার্ট 4 আর 5, 4 থেকে 5 পর্যন্ত পরিমাপের প্রয়োজনীয়তা।
আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এদের মধ্যে পার্থক্য বা কি, এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয় আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। তারপরে বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না। যেমন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে, মানে এটা আন্দাজ করা যাবে, আন্দাজ করা হবে না। টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুনতে হবে সেটাও জানো না। এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারো। সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ের পরিমাপ খুবই প্রয়োজন। সঠিকভাবে মান জানা, সঠিকভাবে পরিমাণ নির্ণয় করা পরিমাপের খুবই প্রয়োজন। পরিমাপ ছাড়া সম্ভব না। মাপতে হবে, যেটা আমরা গুণি, পরিমাণ করি, ওজন দিই, সেটাকে পরিমাপ বলা হয়। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। এখানে একটা প্রশ্ন, দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে কিসের প্রয়োজনীয়তা অনুভব করি? সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। সঠিক, যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোনো কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরি-তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর জন্য যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাণের মতো, খেতেও হয় পরিমাণ মতো। দেখো, ওষুধ তৈরি হয় কিছু নির্দিষ্ট যে কেমিক্যালগুলো দেওয়া হয় পরিমাণ মতো, আবার নির্দিষ্টভাবে পরিমাপ করে দেয় কয়টি খেতে হবে, একটা না দুইটা না পাঁচটা, পরিমাপ করে দেয়। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেরই প্রয়োজন সঠিক পরিমাপের। খালি এক কথায় দৈনন্দিন জীবনে প্রতিটি কাজে প্রয়োজন হয় কিসের? সঠিক পরিমাপের। দৈনন্দিন জীবনে 10টি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন। পরিমাপের এককে কি বলা হয় সেটা দেখব। পরিমাপের একক, একখণ্ড রাশি বা রশি প্রায় 20 ফুট নিয়ে এটিকে তোমার প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে? কার হাতে কত হাত হলো? যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম হবে। আসলে হবে। এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 17 হাত। উপরোক্ত কাজটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করতে হবে। পরিমাপ, নির্দিষ্ট পরিমাপের যন্ত্র আছে সেটা ব্যবহার করতে হবে। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। পরিমাপ, সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। পরিমাপ ছাড়া কোনো কিছু সঠিক নির্ণয় করা যায় না। কোনো একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরায়। ক্ষুদ্র অংশকে আদর্শ হিসেবে ধরায় কোনটিকে? পরিমাপকে। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। তাহলে এই জানা আদর্শ অংশের পরিমাণের পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর, দৈর্ঘ্য পরিমাপের সুবিধার জন্য দৈর্ঘ্য, ভর পরিমাপের জন্য একটি সুবিধাজনক ভর, সময় পরিমাপের জন্য একটি সুবিধা নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ এই আদর্শ মানের সাথে তুলনা করে সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা পরিমাপ করা হয়। প্রত্যেক ক্ষেত্রে পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রত্যেক ক্ষেত্রে পরিমাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? একক দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? একক দ্বারা। ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছো। দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছো 10 মিটার, কিন্তু তুমি যদি কেবল 10 বলো তা কোনো অর্থ বহন করে না। কি মিটার, 10 মিটার না কিলোমিটার না ইঞ্চি সেটা জানতে হবে। অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা, একটি এককের প্রয়োজন। কাজ
তোমাদের কমপক্ষে 10 জন নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে তা একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করো। পাঠ 6 বলেছে মৌলিক ও যৌগিক একক। আমরা যা পরিমাপ করি তা সাধারণত রাশি বলি। যা পরিমাপ করি তাকে সাধারণত আমরা কি বলি? রাশি বলি। টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি। তাহলে টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্যকে কি বলা হয়? একটি রাশি বলা হয়। আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতা একটা রাশি, কারো উচ্চতাও কি বলবো? একটা রাশি। এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকম একক আছে। এগুলোর মধ্যে কোনটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়? যেমন দৈর্ঘ্য এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। তো যাই হোক, মৌলিক যৌগিক বিষয় আমরা একটু পড়ছিলাম, বাট আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.